আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি জীববিজ্ঞানের কত ধরনের শাখা আছে। ফলিত শাখা এবং ভৌত শাখা দুইটা নিয়েই আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। ফলিত জীববিজ্ঞান এবং ভৌত জীববিজ্ঞান উভয় নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস এই টপিকটা নিয়ে। তো জীবের শ্রেণীবিন্যাস এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে এটা জেনে রাখি যে জীবের শ্রেণীবিন্যাস যেটাতে করা হয় সেটাও একটা জীববিজ্ঞানের শাখা, এটাকে বলা হয় ট্যাক্সোনমি, যেটা আমরা এর আগেই পড়েছি। জীবের শ্রেণীবিন্যাস যেখানে করা হয় সেটাকে বলা হয় ট্যাক্সোনমি। এই যে এখানে জীবের শ্রেণীবিন্যাস যেখানে করা হয় সেটাকে বলা হয় ট্যাক্সোনমি। তো আমরা এখন এইগুলা নিয়ে আলোচনা করব, কারণ জীববিজ্ঞান পড়তে হলে আমাদের জীবের শ্রেণী সম্পর্কে জানতে হবে, জীবের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হবে। আর জীবের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হলে আমরা যত প্রকার জীব আবিষ্কার হয়েছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী যত প্রকার আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত, সেখানে উদ্ভিদ প্রায় 4 লক্ষ উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে এবং প্রাণীর দিক থেকে 13 লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে বলতে তার নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা যুক্ত করা হয়েছে, বা আমাদের কাছে তাদের ইনফরমেশনগুলো আছে। কিন্তু এটা কখনোই বলা যাবে না যে এটাই চূড়ান্ত, এটাই শেষ, এটা কখনোই বলা যাবে না। এছাড়াও এর বাইরে আরও অনেক না দেখা প্রাণী থাকতে পারে এই আল্লাহর দুনিয়াতে, যেগুলো আমরা হয়তো দেখিনি, আমরা চোখে দেখিনি, কিংবা আমরা খুঁজে পাইনি, আমরা তার খোঁজ পাইনি। কিন্তু দিনে দিনে অনেক নতুন নতুন প্রাণী কিন্তু আবিষ্কৃত হচ্ছে, অনেক নতুন নতুন উদ্ভিদ আবিষ্কৃত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এর সংখ্যা কখনোই নির্দিষ্ট না, বরং ভবিষ্যতে এর সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে এবং ধারণা করা যায় যে 1 কোটিতে পৌঁছে যেতে পারে টোটাল উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা। তবে জানা বোঝার এবং শেখার সুবিধার্থে এই যে অসংখ্য জীব আছে, এদের তো এদের নিয়ে যদি আমরা জানতে চাই, এদেরকে নিয়ে যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে এক এক করে এক একটা প্রাণীর নাম ধরে ধরে তাদের বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করে এভাবে তো তাদের নিয়ে জানা খুবই মুশকিল হয়ে পড়বে। দেখা যাচ্ছে এই যে 4 লক্ষ উদ্ভিদ আছে এবং প্রাণী আছে 13 লক্ষ, এই সবার এক একটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে কিন্তু কখনোই সেটা শেষ করা যাবে না এবং সেটা যৌক্তিক হবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা এমন কিছু করতে পারি যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য কতগুলো জীবের ভিতরে কমন আছে, ওই বৈশিষ্ট্যর আন্ডারে আমরা অনেকগুলো জীবকে আনতে পারি, ফলে একটা বৈশিষ্ট্যর ভেতরে অনেকগুলো জীব কিন্তু কভার হয়ে যাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের সবথেকে বড় সুবিধা এবং শ্রেণীবিন্যাসের সবথেকে বড় উদ্দেশ্য। তবে সুষ্ঠুভাবে সাজানোর প্রয়োজন হয়। জীবজগৎ একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনে অবশ্যই তাকে আগে থেকে এটার প্রয়োজন অনুভব করেছিল অনেক আগে থেকেই, যে এদের আসলেই শ্রেণীবিন্যাস করা উচিত। তবে সেই প্রয়োজনের তাগিদেই এই একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যেটা আমরা দেখাচ্ছিলাম, যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এটার মূল লক্ষ্য হচ্ছে এটাই যে অনেকগুলো প্রাণীকে শ্রেণীবদ্ধ করতে হবে। তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে এবং অল্প সময়ে সঠিকভাবে যাতে জানা যায়। তো শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে? সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এনার কথা আমাদের মনেই রাখতে হবে। সুইডিশ প্রাণীবিদ ক্যারোলাস লিনিয়াস, তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করার পর ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিশেষ করে ফুল সংগ্রহ করে তার শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অর্থাৎ তিনি এই পথটা দেখান যে কিভাবে আসলে শ্রেণীবিন্যাস করা যেতে পারে, তিনি সর্বপ্রথম দেখান। এ কারণে তাকে শ্রেণীবিন্যাসের জনক হিসেবে আখ্যায়িত করা যায়। ওকে, সো আধুনিক অসংখ্য নমুনা জীবের পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে প্রধানত 2 ভাগে ভাগ করলেন। তো ক্যারোলাস লিনিয়াস যখন প্রথম দিকে জীবের বিভাগ করলেন, তখন 2 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। তিনি দেখলেন যে ওই 2 ধরনের প্রাণী আশেপাশে রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী। এই 2 ধরনের জীবই আশেপাশে আছে। তো এটা
থেকে তিনি বেসিক্যালি এই দুই ভাগে ভাগ করেন। কিন্তু তারপরে আরও অনেক বিজ্ঞানী আরও অনেক ডিপে, অনেক গভীরে, আরও অনেক বিস্তর আলোচনা করে এবং বিস্তর অনেকগুলো শাখা অ্যাড করে শ্রেণীবিন্যাসবিদ্যায়। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা আসলে কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীব, দল, উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা। অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য কতগুলো প্রাণীর ভিতরে থাকতে পারে সেই সকল প্রাণীর সম্পর্কে কিন্তু জানা হয়ে যাচ্ছে। যদি আমরা ওই বৈশিষ্ট্য একটা জানি, তাহলে ওই ক্যাটাগরির সব প্রাণীর বৈশিষ্ট্য আমরা জেনে যেতে পারছি। এটা একটা খুবই বড় একটা সুবিধা। তো প্রাণী জগতের ভিন্নতার দিক দিয়ে আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। তাহলে আমরা যদি এটা করি, তাহলে আমরা সকল প্রাণীর উপর, সকল জীবের উপর আমরা কিন্তু নজর রাখতে পারবো যে কোনটা এখন অ্যাভেলেবেল আছে বা কোনটা এখন আছে, কোনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু অনেক প্রাণীকে, অনেক উদ্ভিদকে আমরা বিলুপ্তের হাত থেকে রক্ষা করতে পারি কিংবা তাদেরকে সংরক্ষণ করতে পারি। তো এটা মানব কল্যাণে অনেক হেল্পফুল হয় এই শ্রেণীবিন্যাস করাটা। ওকে, সো আমরা জীবজগৎকে আরও কীভাবে বিভক্ত করা হয়েছে সেটা আমরা এখানে আলোচনা করি। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে জীবজগৎকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং আরেকটা হচ্ছে সুপার কিংডম 2। তো সুপার কিংডম 1 এটা হচ্ছে প্রোক্যারিওটা মানে কি? মানে হচ্ছে প্রাক কোষী বা হচ্ছে তোমার আদিকোষী জীব, অর্থাৎ যার নিউক্লিয়াস সুগঠিত না, অর্থাৎ অনেক প্রাচীন, যে প্রাচীনতম প্রাণী। ওকে, সো ইউক্যারিওটা কি? ইউক্যারিওটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত প্রাণী। তো এখানে সুপার কিংডম 1-এ একটাই আছে, সেটা হচ্ছে মোনেরা। আর সুপার কিংডম 2-তে আছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, ক্যারোলাস লিনিয়াস সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুইটি রাজ্যে শ্রেণী বিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ, আরএনএ এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস, এই সকল বৈশিষ্ট্য উপর ভিত্তি করে আর.এইচ হুইটেকার, এটা মনে রাখতে হবে। আর.এইচ হুইটেকার পরবর্তীতে 1969 সালে জীবজগৎকে 5টি ভাগে কিন্তু ভাগ করেন। পরবর্তীকালে মার্গিউলিস কি করেন? মার্গিউলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসকে আরও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন এবং প্রতিটি রাজ্যকে দুইটি সুপার কিংডমের আত্মভুক্ত করে। তো এখানে আমরা দেখছিলাম না যে দুইটা সুপার কিংডম, এই দুইটা সুপার কিংডমে ভাগ করে কে? মার্গিউলিস, ঠিক আছে। আর এই যে পাঁচটা কিংডম আছে, 5টা রাজ্য আছে, এই রাজ্যগুলোকে কে নামকরণ করেন? হুইটেকার। তো এখান থেকে আমরা একটু লক্ষ্য করি যে হুইটেকার যে 5টা রাজ্যের কথা উল্লেখ করেছিল, এটা আগে, অর্থাৎ 1969 সালে নামকরণ করা হয়েছিল। কিন্তু এই যে মার্গিউলিস, তিনি কিন্তু পরবর্তীতে এই যে পাঁচটা কিংডম না, এই 5টা কিংডমকে আবার দুইটার ভিতরে আনেন। তিনি 5টা কিংডমকে দুইটার ভিতরে নিয়ে আসেন। সুপার কিংডম 1-এর ভিতরে শুধু মোনেরা রাখেন এবং সুপার কিংডম 2-এর ভিতরে পরবর্তী 4টা প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এই 4টা কিংডমকে রাখেন তিনি পরবর্তীতে, অর্থাৎ 1974 সালে, অর্থাৎ এনারও 5 বছর পর, হুইটেকারের 5 বছর পর মার্গিউলিস এই সুপার কিংডম দুইটিতে বিভক্ত করেন। ওই যে 5টা রাজ্য আছে, ওই 5টা রাজ্যকে দুইটা সুপার কিংডমের ভিতরে অন্তর্ভুক্ত করেন। ওকে, তো আমরা এখন দেখব সেই সুপার কিংডমগুলা কী কী। তো সুপার কিংডম 1-এ কী দেখেছিলাম আমরা? 1-এ শুধুমাত্র একটাই রাজ্য ছিল, সেটা হচ্ছে মোনেরা। তাহলে মোনেরা এর বৈশিষ্ট্য কী? আচ্ছা, তার আগে দেখি সুপার কিংডম 1 এটার বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যের আলোকে এটা সুপার কিংডমে 1-এ
উল্লেখ করা হয়েছে। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আদিকোষী অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, এককোষী আণুবীক্ষণিক অর্থাৎ এটা হচ্ছে অপ্রকৃত, এক কথা হচ্ছে অপ্রকৃত কোষী যে সকল প্রাণী সেগুলোকে সুপার কিংডম এক অর্থাৎ প্রোক্যারিওটা এটার আন্ডারে রাখা হয়েছে এবং ওইটার আন্ডারে একটাই রাখা হয়েছে, সেটা হচ্ছে মোনেরা। তাহলে মোনেরা কি? মোনেরা হচ্ছে এককোষী, অবশ্যই এককোষী। তারপর হচ্ছে ফ্লামেন্টাস। ফ্লামেন্টাস কি? ফ্লামেন্টাস হচ্ছে একটির পর আরেকটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এই যে এখানে লক্ষ্য করো যে একটার পর একটা কোষ পর পর বসে বসে কিন্তু একটা সম্পূর্ণ জীবদেহ গঠিত হয়েছে। তো এখানে কোষগুলো লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এবং এরা হচ্ছে কলোনিয়াল অর্থাৎ একসাথে বাস করে। এরা কলোনি আকারে একসাথে বাস করে। কোষের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিদ্যমান নাই। এই যে একটা কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা থাকবে, ওই নিউক্লিয়াসের ভেতরে যে সকল ম্যাটেরিয়ালগুলো থাকবে, যে সকল বস্তু থাকবে, যেমন নিউক্লিওলাস, কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা এটা আবৃত থাকে। কিন্তু এখানে ওসব কিছুই নাই, তাহলে কি নিউক্লিয়াস সুগঠিত না। এর ভেতরে যে মাল মশলা বা ম্যাটেরিয়ালগুলো থাকবে সেগুলো তো এর ভেতরে থাকবে না, যেহেতু পর্দা নাই, সেহেতু সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, তো এরা এই কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, অর্থাৎ এইসব কোষের যে সকল প্রধান উপাদানগুলো সেসব নেই। তাহলে কি এরা অপ্রকৃত কোষী, কিন্তু রাইবোজোম আছে। অপ্রকৃত কোষী কোনো উপাদান না থাকলেও শুধু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন প্রক্রিয়া বলতে কি বোঝায়? একটা কোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হবে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই। তাহলে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই এরা কি করতে পারে? একটা কোষ বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হতে পারে। প্রধানত শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তো যারা এই যে এককোষী কিংবা যারা হচ্ছে অপ্রকৃত কোষী, এরা হচ্ছে অপ্রকৃত কোষী যারা, তারা কি করে? তারা এইভাবে খাদ্য গ্রহণ করে। তারা যেভাবে খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে শোষণ প্রক্রিয়া অর্থাৎ চুষে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, যেমন এখানে আছে নীলব সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তো এরা হচ্ছে মোনেরা এই রাজ্যের, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে এরা আসলে মোনেরা রাজ্যের, সুপার কিংডম একের মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে সুপার কিংডম একে ওই একটাই ছিল। আর সুপার কিংডম টু বা দুই নম্বর সুপার কিংডমে কি আছে? দুই নম্বর সুপার কিংডমে যেটা আছে সেটা হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা ইউক্যারিওটা, অর্থাৎ এরা প্রকৃত কোষী। এদের নিউক্লিয়াস সুগঠিত, এককোষীও হতে পারে আবার বহুকোষীও হতে পারে। এরা এককভাবেও থাকতে পারে আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। তাহলে ইউক্যারিওটা অর্থাৎ সুপার কিংডম টুতে যা আছে সবার হচ্ছে প্রকৃত কোষী অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত। তাহলে আমরা দেখি যে এখানে প্রোটিস্টা, এই যে সুপার কিংডম দুয়ে যারা আছে তাদের ভেতরে আছে হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্য কি? এরা এককোষী বা বহুকোষী হতে পারে। প্রোটিস্টা যারা একক বা কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধভাবে থাকতে পারে, ফ্লামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তারপর ক্রোমাটিন বস্তুতে নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াস তাদের সুগঠিত। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, খাদ্য শোষণ এবং ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। তারপরে হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে এরা দুইটি গ্যামেট মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। অ্যামিবা, তারপর হচ্ছে মেসিয়াম, তারপরে এককোষী এবং বহুকোষী শৈবাল, অর্থাৎ এরা আরও একটু উন্নত ধরনের জীব। তারপর ফানজাইটা বড় ফানজাই কি অধিকাংশ স্থল মৃতজীবী বা পরজীবী হতে পারে। এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম হতে পারে। মাইসেলিয়াম কি সরু সুতার মতো অংশ, অর্থাৎ এইরকম অংশ দিয়ে গঠিত হতে পারে। এগুলো নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, অর্থাৎ এই যে
সুপার কিংডম 2-তে যারা আছে তাদের সবারই নিউক্লিয়াস সুগঠিত। তারপর কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে গঠিত, যেমন এতে মাশরুম, তারপরে ইস্ট, পেনিসিলিয়াম। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এদের আবার কিন্তু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, ঠিক আছে। তো এরা কি করে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে করে। ক্লোরোপ্লাস্ট না থাকলে তো এখানে ফটোসিনথেসিস এই প্রক্রিয়াটা হবে না, তাই না? তাহলে তারা শুধু শোষণ করবে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, তাহলে এদের বংশবৃদ্ধির মাধ্যম হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। তো এরা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপর হচ্ছে প্লান্টি। প্লান্টি কি? প্লান্টি হচ্ছে এমনিতে গাছপালা যেগুলো সবই হচ্ছে প্লান্টির অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এদের নিউক্লিয়াস থাকে। এরা সালোক সংশ্লেষণকারী, এরা সালোক সংশ্লেষণের পদ্ধতিতে খাদ্য তৈরি করে। এদের দেহ উন্নত টিস্যু বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয়, এরা ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তারপর হচ্ছে প্রধানত স্থলজ, এরা অধিকাংশ স্থলজ, তবে অনেক জলজ প্রজাতি থাকে। এদের যৌন জনন গ্যামি, অর্থাৎ আকার, আকৃতি, শরীরবৃত্তীয় পার্থক্য, এসব মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। আর্কিগনিয়া অর্থাৎ আর্কিগোনিয়াম স্ত্রী জননাঙ্গ থাকে এদের। এরা সপুষ্পক, অর্থাৎ এদের ফুল হতে পারে। তো উন্নত সবুজ উদ্ভিদ, প্লান্টটির হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। তো প্লান্টের ভিতরে আরও ভাগ আছে, একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে ট্র্যাকিওফাইটা। ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটা হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ। এদের ভিতরে কোনো পানি সংবহন তন্ত্র নেই, যেমন হচ্ছে ট্রাকিয়া, তারপরে হচ্ছে ভেসেলস, জাইলেম, এগুলা নেই। এগুলা না থাকায় এদের হচ্ছে বলা হয় হচ্ছে ব্রায়োফাইটা, যেমন হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ। এবং ট্রাকিওফাইটা পানি সংবহন তন্ত্র বিদ্যমান, অর্থাৎ ট্রাকিয়া বা যেসব দিয়ে পানি শোষণ করে, ফ্লোয়েম, জাইলেম, এগুলো থাকে। তো ফার্নবর্গীয় উদ্ভিদ নগ্নবীজি এবং আবৃতবীজি। তো ট্রাকিওফাইটার ভিতরে থাকে ফার্নবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি, এই 3 ধরনের থাকে। ফার্নবর্গীয় যেগুলো ফার্নের মতো দেখতে, নগ্নবীজি যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে, আবৃতবীজি যাদের বীজ আবৃত অবস্থায় থাকে। তো সেগুলো নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব। তারপর হচ্ছে অ্যানিমেলিয়া কি? অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী, সকল ধরনের প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া। তো এদের প্লাস্টিড থাকে না, থাকবে কি? প্লাস্টিড থাকবে না, তো এরা তো সবুজ না। তারপরে এদের হচ্ছে কোষ প্রাচীর, প্লাস্টিড এগুলো কিন্তু থাকে না, কোষ গহ্বর থাকে না, প্লাস্টিড থাকে না। আর প্লাস্টিড কি সবুজ রঙের হয় না? এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদের প্লাস্টিড থাকে। কিন্তু এই প্রাণী কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো এরা উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ এদের প্লাস্টিড নাই। তারপরে কোষ প্রাচীর থাকে না, কিন্তু কোষ ঝিল্লি থাকে, শুধু কোষ ঝিল্লি থাকে। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের থাকে, ঠিক আছে। তারপরে এরা কি করে? এরা পরভোজী, খাদ্য গলাৎকরণ করে, দেহ জটিল টিস্যু বিদ্যমান, এদের যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণ বিকাশকালের সময় ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তারপর হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তাহলে এখানে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী এই দুই ধরনের প্রাণী আছে। 2004 সালে অক্সফোর্ড বিজ্ঞানী টমাস কেভলিয়ার স্মিথ জীবজগৎকে প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে 2টি ভাগে ভাগ করেন। এটা মনে রাখতে পারো। মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এই বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানতে পারবে। এখন কিভাবে নামকরণ করা হয়, শ্রেণীবিন্যাসের ধাপসমূহ কী কী, এইগুলা নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা আছে সামনে। সো ওইগুলা ভালো করে পড়তে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তো আশা করি এতটুকু খুব মনোযোগ দিয়ে পড়েছো, এবং যখন পড়বে বইটা তখন খুব সুন্দর করে বুঝে পড়বে, তাহলে অনেক ভালো হবে।